দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্ডসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আজকে সম্ভবত একটু বেশি এনার্জেটিক লাগছে আমাকে, কারণ প্রথমবারের মতো বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে টেস্টে হারিয়েছে। আর এই টেস্ট হারানোর পর এই পুরো ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত আছেন মাজহারউদ্দিন অমি, যিনি একজন সাংবাদিক এবং কমেন্টেটর অ্যাজ ওয়েল। অমি ভাই, শুরুতেই আমরা নিজেদেরই একটু প্রশংসা করি নিজেরাই। তৃতীয় দিনের খেলা শেষেই কিন্তু বলেছিলাম বাংলাদেশ এই ম্যাচ জিতে যেতে পারে। অফিসে আমাকে নিয়ে হাসাহাসি হয়েছে, আপনাকে নিয়েও হাসাহাসি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি হয়েছে। অলরেডি একজন ইনবক্সে এসে আমাকে সরি বলেছে, যে আমার কথা শুনে উনি হেসেছিলেন, বাট রাইট নাও হি ইজ সরি। এই পোস্টের কমেন্টে, এই যে ভিডিওটা যাবে এর কমেন্টে আমরা সবাইকে সরি বলার জন্য বলতে পারি কি? না না না, অবভিয়াসলি মানে বাংলাদেশের ক্রিকেটের যে টেস্ট ক্রিকেট স্পেশালি আমাদের যে খেলার ধরন বা আমাদের যে ওই প্যানিক করার যে প্রবণতাটা, সে থেকেই কিন্তু মানুষের এই চিন্তাটা যে বাংলাদেশ কোল্যাপস করতে পারে, বাংলাদেশে কোনো স্টেশন নাই, কি হয়ে যেতে পারে বলা যায় না। বাট আপনি যখন বলছিলাম, আমরা কিন্তু পিচটাকে কনসিডারেশনে রেখেছিলাম, অপোজিশনের উইকনেসটা কী ছিল আমরা ওইটাকে একটু ইউটিলাইজ করার চেষ্টা। বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা, আমরা অনেক জায়গা থেকে কিন্তু এটা দুয়ে দুয়ে চারও মিলিয়েছি, কারণ আমরা কিন্তু এমন না যে লটারির মতো জুয়া খেলেছি, জুয়া করে বলেছি। আমরা পুরো ক্যালকুলেটিভলি আমরা বলছিলাম কথাটা যে বাংলাদেশ যদি পরের দিন সারাদিন ব্যাট করে বাংলাদেশের অনেক বড় চান্স আছে। ওটা কিন্তু করেছে বাংলাদেশ। তারপরে আমরা বলেছি যে যদি পাকিস্তানকে আর্লি উইকেট ফেলে দেওয়া যায় বাংলাদেশ কিন্তু জিতে যাবে। ঠিক তাই কিন্তু হয়েছে। যা যা সব বক্সেসগুলো টিক দেওয়া দরকার, বাংলাদেশ টিম এই ম্যাচে সবগুলা বক্স রাইটলি টিক করেছে। আমরা ব্যাটিং বোলিংয়ের কথা বলছি, ফিল্ডিং ভুলে গেলে হবে না। আমরা দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছি। আমাদের লিটন কুমার দাস ওয়াজ আউটস্ট্যান্ডিং বিহাইন্ড দ্য স্টাম্পস। যদিও একটা ড্রপ ক্যাচ হয়েছিল আজকে বাবর আজমের, বাট একটা ভুল হতেই পারে। বাট ইন দি এন্ড আমরা 90% কাজ রাইট করেছি দেখি এই টেস্ট ম্যাচটা জিতেছি। পুরো টেস্ট ম্যাচ নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা সবসময় বলি তিন ফরম্যাটে ভালো করতে হবে, তিন সেক্টরেই ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই ভালো হয়েছে। ওভারঅল মনে হয় প্রশ্ন তোলার মতো বা সমালোচনা করার মতো কোনো দিকই রাখেনি বাংলাদেশ এই টেস্টে। না, আসলে ওই যে বললাম না যে 11 জনের 11 জন পারফর্ম করবে না, এটা হচ্ছে গিয়ে বাস্তব কথা। সো 2-1 জন যারা ফেল করেছে এটা খুবই স্বাভাবিক। বাট আদার দেন দ্যাট আপনি কিন্তু সবার কন্ট্রিবিউশন ছিল, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় ইন্ডিভিজুয়াল হিরোইক্সের দিকে ধাবিত থাকি। একজন দুজন দিয়ে কিন্তু হয়তো একটা ভালো পজিশনে যেতে পারবে, কিন্তু ম্যাচ জিততে হলে কিন্তু সবার একটা প্রচেষ্টা লাগবে। ওই জায়গাটা থেকে আমাদের এই ম্যাচে যে কাজগুলো আমরা করেছি প্রত্যেকের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। আরেকটা ছিল বিশ্বাসটা ছিল। আমাদের গেম প্ল্যানিং অনেক সময় আমরা ডিফেন্সিভ মাইন্ডে চলে যাই, একটু নেগেটিভ মাইন্ড চিন্তাধারা আমাদের মাথায় ঘুরতে থাকে সেফ থাকার জন্য। আমি একদিন মনে হয় বলছিলাম যে আমরা ম্যাচ বাঁচানোর জন্য খেলি দেখে হেরে যাই। আমরা যদি জয়ের জন্য একবার চিন্তা করি তাহলে অ্যাটলিস্ট আমরা ড্র পর্যন্ত তো যেতে পারবো। সো ওই জায়গা থেকে এই ম্যাচে কখনো মনে হয়নি যে বাংলাদেশ হারার কথা চিন্তা করেছে বা ইনফ্যাক্ট ড্রর কথাও চিন্তা করেছে বলে আমার মনে হয়নি। বাংলাদেশ কিন্তু খুবই পজিটিভ ক্রিকেট খেলেছে। বাকিটা অপোজিশনকে তারা ভালোভাবে বোলিং করে ব্যাটিং করে তাদের থেকে সবসময় ডমিনেট করে সেশন বাই সেশনগুলো যদি আমরা বলি, যে 5 দিনের মধ্যে যদি সবগুলো সেশন হিসাব করি, 15টা সেশনের মধ্যে অ্যাটলিস্ট বাংলাদেশ 10টা সেশন জিতেছে। So the more you win the sessions, the better chance to win a test match. সো বেসিক্যালি বাংলাদেশ অবশ্যই ডমিনেট করে জিতেছে, 10 উইকেটের যেহেতু একটা বড় জয়। এবং আপনি যেটা বললেন আমার কাছেও মনে হয়েছে একেবারে প্রথম দিন প্রথম বল থেকে প্রতিটা মুহূর্ত হিসাব করে করে খেলেছে বাংলাদেশ। যখন ডিফেন্সিভ খেলার কথা ডিফেন্সিভ খেলেছে, যখন অ্যাটাকিং খেলার কথা অ্যাটাকিং খেলেছে। পঞ্চম দিনের কথায় যদি আসি, ওভার দ্য নাইট 1 উইকেট পড়েছিল পাকিস্তানের হাতে, 9টা উইকেট ছিল। পঞ্চম ডেতে সম্ভবত পাকিস্তানও চিন্তা করেনি ম্যাচটা তারা হেরে যাবে। মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, গতকাল যখন আমরা আলোচনা করছিলাম তখন কি আপনি আসলেই সত্যি সত্যি বিশ্বাস করেছিলেন বাংলাদেশ 9টা উইকেট ফেলে দিবে পাকিস্তানের, একটা সেশন বাকি থাকতে ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ? এত দূরও কি কল্পনা আমরা সত্যি সত্যি করেছিলাম? না, একটা সেশন বাকি থাকতে জিতবে অনেস্টলি আমি এটা ভাবিনি। বাট আমার একটা বিশ্বাস ছিল যে যেহেতু পঞ্চম দিনে গিয়ে উইকেট কিন্তু কিছুটা হলো লো হবে, স্লো হবে, একটু টার্ন থাকবে, আর ব্যাটাররা যেহেতু থার্ড ইনিংসে ব্যাট করবে প্রেশার থাকবেই। এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা জিনিস। এর জন্যই বলছিলাম যে একটা চান্স আছে বাংলাদেশের ওই জায়গাটা এক্সপ্লয়েট করার। আর আমরা যেহেতু আগে থেকেই বলছিলাম যে 2জন স্পেশালিস্ট স্পিনার আমাদের অনেক বড় অ্যাডভান্টেজ, ঠিক তাই কিন্তু আমরা দেখলাম 60টি উইকেট নিয়েছে কিন্তু স্পিনাররা। সো আর বল লো করেছে, বল এক্সট্রা বাউন্স করেছে, টার্ন করেছে। ব্যাটারদের কিন্তু এই হ্যাবিচুয়েট হওয়ারও এই পিচে সুযোগ হয় না স্পিন খেলার। সো অল অফ আ সাডেন যখন 2জন কোয়ালিটি স্পিনার অপারেট করা শুরু করলো, তারা আসলে বুঝতে পারছিল না যে আমরা ডিফেন্সিভ খেলবো, অ্যাটাকিং খেলবো, নাকি আমরা
আমাদের ন্যাচারাল খেলা খেলবো। এখানে গিয়েই তারা ডাবল মাইন্ডেড হয়ে যায় এবং একের পর এক উইকেট পড়ে। হ্যাঁ, স্পিনারদের নিয়ে যেটা বলতে হয়, টেস্টের 5 দিনের খেলায় প্রথম 4 দিন স্পিনারদের কোনো চিহ্ন তেমন ছিল না বলে মনে হয়েছে, যা করার পেসাররাই করেছে। বাট পঞ্চম দিনে এসে বাংলাদেশের 2 প্রুভেন স্পিনার তারাই বাংলাদেশকে ম্যাচটা জিতে দিল। বাট আমি একটু ছোট আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল, যে সাকিব আল হাসান বল ছুঁড়ে মেরেছেন, রিজওয়ানের মাথার উপর দিয়ে গেছে লিটনের হাতে। ওই ওভারেই যদি আমি ভুল না হয় সম্ভবত আবদুল্লাহ শফিক একটা র্যাশ শট খেলে আউট হয়েছেন বা আশেপাশেই। এই যে মেন্টাল গেমটা, এটা কতটুকু এফেক্ট ফেলেছে? এবং আবদুল্লাহ শফিকের শটটা কিন্তু আসলে একটা পুয়ার শট ছিল, এবং রিজওয়ানকে এভাবে মেন্টালি একটা গেম খেলা, বল ছুঁড়ে মারা, এই পুরো ব্যাপারটাই কীভাবে ডেসক্রাইব করবেন? টেস্ট শুরুর আগে মনে আছে বলেছিলাম সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যে অপোজিশনের চোখে চোখ রেখে একটা কথা বললে অপোজিশন থেকে কেউ কিছু বলার থাকবে না। দিস ইজ হোয়াট হি ডিড। একমাত্র সাকিব আল হাসান ছিল যার ওই গাটসটা ছিল বা যার ওই বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছে যে আমি তোমাদেরকে ডমিনেট করতে এসেছি। রিজওয়ানকে সে থ্রো করেছে, কিন্তু রিজওয়ান ইজ ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার অফ পাকিস্তান। সো এটা থেকে বোঝা যায় যে বডি ল্যাঙ্গুয়েজ কতটা স্ট্রং ছিল। ইট এফেক্টস ইভেন টু দ্য নন স্ট্রাইকার। সে কিন্তু একটা বদলা নেওয়ার মতো ট্রাই করেছে, আলটিমেটলি হি লুজেস হিজ উইকেট। এই জিনিসগুলাই একজন সিনিয়র প্লেয়ার সাকিব আল হাসানের মতো প্লেয়ার এক্স ফ্যাক্টর অ্যাড করে। অন্য কেউ হয়তো এটা করার কারেজ থাকতো না, এটা সাকিব আল হাসান ছিল দেখেই কিন্তু করেছে। সো আমাদের এরকম মানুষ দরকার, এরকম মানুষ সামনে থাকবে। হয়তো তিনি পারফর্ম বেস্ট করবেন না, বাট তার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, আশেপাশে প্লেয়ারদেরকে উজ্জীবিত করবে বা বুদ্ধি দিবে কি করা যায় এইসব সিচুয়েশনে, এটা তো আমাদের একটা মানে অনেক বড় অ্যাসেট। বিশেষ করে পঞ্চম ডেতে যখন সাকিব বোলিং করছিলেন, মনে হচ্ছিল যে উনি একটু বেশি ইনভলভ, প্রতিটা বলে নিজের 100% দিয়ে দিচ্ছেন, প্রতিটা বলেই মনে হচ্ছে যে উইকেটের একটা চান্স আসবে। সো আপনি কি সাকিবের জায়গা থেকে তাড়নাটা আমরা লাস্ট কিছুদিন যেমন দেখেছি তার চেয়ে বেশি ছিল কিনা এই ম্যাচে? একটা জিনিস ছিল যে শুরুর দিকে কিন্তু পিচেও কিছু ছিল না। প্রথম ইনিংসে যদি বলি সাকিব আল হাসান এমন না যে গা ছাড়া বোলিং করেছেন, বাট যখন পিচে কিছু নাই থাকে তখন আপনি যতই চেষ্টা করেন, যখন না হয় বোলার একটু ডিমোরালাইজ ফিল করে। আজকে যখন তিনি বোলিং করতে এসেছেন তখন দেখেছেন যে পিচে কিছু আছে, আর একটা প্রেশার সিচুয়েশনে কিন্তু ব্যাটাররা ভুল করবেই। আপনি জাস্ট আপনার প্রসেসটা ঠিক রাখবেন, বাকিটা কিন্তু ব্যাটার করে দিবে। সেটাই কিন্তু করেছে আজকে, যে প্রেশারে গিয়েই ডাউন দ্য উইকেট এসে সাকিবকে মারতে যায়, তাকে ড্র্যাগ করে সামনে এনে স্টাম্পিং করে দিলেন। এই জিনিসগুলো তো প্রেশারে হয়। তাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটাই ছিল যে আমাদের এই ম্যাচটা বাঁচাতে হবে। তখন আর জেতার কথা ভাবছিল না কিন্তু তারা। যখন ম্যাচ বাঁচানোর চিন্তা হবে তখনই কিন্তু নেগেটিভ থটস মাথায় ঘুরবে, যেটা বাংলাদেশের আগে ঘুরতো। এই জায়গা থেকে আমরা ক্যাশ ইন করেছি। আর সাকিব আল হাসান ইজ আ ওয়াইলি ওল্ড কাস্টমার। সো ওই জায়গা থেকে তিনি জানেন যে পঞ্চম দিনে বল যদি একটা জায়গায় ফেলি, ইট মাইট ডু সামথিং। বাকিটা তো পিচ করবে, ব্যাটার করবে, বাট উনি ওনার কাজটা করেছেন। আর হ্যাঁ, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আজকে একটু ডিফারেন্ট মনে হয়েছে, মানে হি লুক চার্জড আপ। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার ছিল যে না, তাকে হাত করতে হবে, হাত উঠাতে হবে, কারণ স্পিনারদের অনেক বড় রোল ছিল আজকে পেসারদের কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা দেখিনি আমরা। সো ওই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজকেও ক্রেডিট দিতে হবে, মাস্ট। দ্য ওয়ে হি বোল্ড, আউটস্ট্যান্ডিং। সাকিবকে নিয়ে যেহেতু আলোচনা চলছে, আরেকটা প্রশ্ন যেটা মাথায় এলো সেটা হলো বিশেষ করে সাউথ শাকিলকে যেভাবে সাকিব আউট করেছেন, ওই বলটা আমি বিশ্বাস করি সাকিব হাত দিয়ে বলটা ছুঁড়েছেন, কিন্তু যা কাজ করার মাথা করেছে। সো এই যে এতদিন ধরে টেস্ট খেলে আসার পরে সাকিব যেই ধরনের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, সেটা যেভাবে মাঠে ঢেলে দিচ্ছেন, এবং বিশেষ করে দুনিয়ার যে কোনো প্রান্তেই টেস্ট খেলা হোক না কেন, চতুর্থ পঞ্চম দিনে আপনার দলে সাকিবের কোনো বিকল্প তো আসলে হয় না। সেক্ষেত্রে আমাদের সামনেও এবছর আরও বেশ কয়েকটা টেস্ট আছে। উই আর নট শিওর টিল নাও সাকিব খেলবেন কি না, বাট সব কিছু বিবেচনা করে এই মুহূর্তে সাকিবের দলে যে সাকিবের প্রাধান্য বা সাকিবের ভূমিকা কমেছে এমন কি বলার সুযোগ আছে? আপনি পারফরমেন্স দিয়ে যদি হিসাব করেন সাকিব আল হাসানকে আপনি বাদ দিতে পারবেন না, এটা হচ্ছে কি একদম মানে সোজা কথা। তারপরে উনি 3-4টা ম্যাচ খেললে একটা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফর্ম করবেনই, মানে যতদিন পর্যন্ত তার ওই ফিটনেসটা আছে বা তার যে ক্যালিবার রয়েছে, ওই জায়গা থেকে আমাদের ওই লাক্সারিও নাই এখন যে সাকিবকে রিপ্লেস করার মতো। আমাদের দলে হয়তো আমি কালকেও বলছিলাম যে মেহেদী হাসান মিরাজ ইজ বিকামিং আ জেনুইন অলরাউন্ডার, বাট হি ইজ ইয়েট টু বিকাম আ সাকিব আল হাসান টাইপ অফ অলরাউন্ডার। সো ওই জায়গাটা থেকে সাকিব আল হাসান যতদিন আছেন, এই সময়টা যদি মেহেদী মিরাজ ওই দায়িত্বগুলো নিতে নিতে সাকিব পর্যায়ে যখন চলে যাবে, তখন একটা সময় আসবে যে সাকিবও যখন খেলা ছেড়ে দিবে, তখন পিছনে তাকিয়ে দেখতে পারবে যে না, আমি একজন বের হয়ে গিয়েছি, আমার জায়গায় আরেকজন একদম পারফেক্ট একজন লোক সেই শুজগুলো ফিল করেছে।
এই জায়গাটাতেই আমাদের আরও 2-1 বছর আছে আমার মনে হয় যে সাকিব আল হাসানের ওই জায়গাটা ধরার মতো, বা অ্যাটলিস্ট তার মতো তো ওয়ার্ল্ড ক্লাস অবভিয়াসলি হি ইজ ডিফারেন্ট, বাট অ্যাটলিস্ট যে একজন অলরাউন্ডারের ভূমিকা যেটা বল হাতে ব্যাট হাতে ইকুয়ালি পালন করা, সেটা আমার মনে হয় যে মিরাজের পক্ষে এখন ধীরে ধীরে আমরা দেখতে পাবো কিনা যে সম্ভব হয়তো। সো আলটিমেটলি বাংলাদেশ এই ম্যাচে যে 11 জন খেলেছে, 11 জনের সবাই নিজ নিজ রোলটা খুবই ভালো মতো প্লে করেছে, এবং স্টিল বাংলাদেশের স্কোয়াডে সাকিব আল হাসান তার পারফরমেন্স দিয়েই যে কোনো সিচুয়েশনে জায়গা করে নেবেন, এটা আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। রেস্ট ইজ আপন দ্য অথরিটিস, বাদ বাকি তারা সিদ্ধান্ত নেবেন। টেস্টের কথা যদি ফিরে আসি, বাংলাদেশ পাকিস্তান এগেনস্টে প্রথম টেস্ট জয় করলো, পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয় করলো। আমি যদি ভুল না হয় সম্ভবত জাস্ট সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া বাকি আছে, এই দুই দলের এগেনস্টে টেস্ট জয় আমাদের এখনও পাওয়া হয়নি। এগুলো সংখ্যার খেলা বলছি কারণ এখন আমাদের সাথে সুদর্শন যোগ হবেন, তিনি আপনাদের আরও কিছু স্ট্যাটস জানাবেন, আরও কিছু পরিসংখ্যান জানাবেন। সুদর্শনের কথা শুনে আসুন, এরপরে আমরা সেকেন্ড টেস্ট অথবা বাংলাদেশ টেস্ট দলের ভবিষ্যৎ আরও এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। Bangladesh have created history by defeating Pakistan for the first time in Test cricket. Pakistan happens to be the 9th opponent beaten by Bangladesh, as Bangladesh have defeated opponents like Zimbabwe, West Indies, New Zealand, England, Sri Lanka, Australia, Ireland and Afghanistan earlier. And thus Pakistan happens to be the 9th opponent defeated by Bangladesh in Test cricket. This happens to be Bangladesh's 20th win in Test cricket history itself overall. Talking about WTC 2023-25 cycle, Bangladesh has earlier defeated New Zealand at Sylhet venue in 2023, and afterwards this happens to be their second victory in the ongoing cycle as they go on to defeat Pakistan by 10 wickets at Rawalpindi. They also defeated New Zealand at Mount Mangani in 2022, that which came in WTC 2021 to 2023 cycle respectively. Now talking about this 10 wicket victory, Bangladesh happens to be the first team to beat Pakistan by 10 wickets on Pakistan soil itself in Test cricket. Bangladesh have really created history and no one expected this from them in a situation that they are undergoing currently. Now talking about visiting teams to defeat Pakistan at Rawalpindi, Australia did in 1998, Sri Lanka did in 2000, India did in 2004 and England did in 2022, and after these 4 teams, Bangladesh happens to be the 5th visiting side to beat Pakistan at Rawalpindi itself. Pakistan were bundled out for just 146 runs in 3rd innings of this test match. Pakistan's 146 happens to be their lowest ever total against Bangladesh in Test cricket. Their previous lowest happens to be 175 runs at Multan venue in 2003. Now talking about the Shakib Al Hasan, Mehdi Hasan Miraz, these two in total took 7 wickets out of the opponent's 10 wickets overall. Now Shakib Al Hasan has taken a total of 707 wickets in international cricket and surpassed Daniel Vettori, who has a total of 705 wickets in international cricket. Currently in world cricket, among all the left-arm spinners, Shakib Al Hasan happens to have most wickets in international cricket, as he surpassed Daniel Vettori, who had 705 wickets. Now, Mehdi Hasan Miraz hold the record for taking most wickets for Bangladesh in 2024 in Test cricket. He has taken 10 Test wickets in 2024 itself, which includes a 4-wicket haul against Sri Lanka in Sylhet, and also 4-wicket haul against Pakistan in Rawalpindi today. Now, Mushfiqur Rahim has won Player of the Match award for scoring 191 runs in this Test match. Mushfiqur Rahim is winning a Player of the Match award in Test cricket for a 7th time in Test cricket. He happens to have won the he happens to have most Player of the Match award for Bangladesh in Test cricket, as earlier Shakib Al Hasan and Mushfiqur Rahim both had 6 Player of the Match award for Bangladesh. Currently, Mushfiqur Rahim holds the record for having most Player of the Match award in Test cricket for Bangladesh alone. Now, Mohammad Rizwan has scored 222 runs in this Test match, 171 in his first innings and 51 in the second innings. Apart from him, none of the batters showed intent in the second innings, especially as they got bundled out for just 146 runs. Mohammad Rizwan's 222 happens to be a highest score in a Test match for Pakistan by a wicketkeeper batsman. Thank you. ছোটবেলায় যখন দেখতাম বাংলাদেশ জিতেছে, আমি বাংলাদেশ জেতার পরে সব খবরের চ্যানেলের খেলার খবর শুনতাম, যা দেখতাম তাই ভালো লাগতো। আমি শিওর দর্শকদেরও সুদর্শনের এই ধরনের কথাবার্তাগুলো শুনতে আজকে ভালো লেগেছে।
পরের আলোচনায় ফিরে যাই। এই যে পাকিস্তানের সাবেকরা বা পাকিস্তানের যারা সাপোর্টাররা আছেন, কেউই আসলে তেমনভাবে বিশ্বাসই করতে চাননি বাংলাদেশ জিতে যেতে পারে। বাসিত আলী নামে একজন সাবেক ক্রিকেটার আছেন, তিনি বলেছেন তিনি বলেছিলেন অনলি রেইন ক্যান সেভ বাংলাদেশ। এমন পরিস্থিতি থেকে বাংলাদেশ 10 উইকেটে জিতলো। পাকিস্তানি পেসাররা তেমন একটা পাত্তাই পেল না বাংলাদেশের কাছে। পাকিস্তানি ব্যাটাররা একবার অল আউট হলো, আরেকবার 6টা উইকেট পড়েছিল। এই জায়গা থেকে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কতটুকু সম্ভব, বা তারা মেন্টালি এখন কতটা ডাউন? অনেক বড় ব্লো পাকিস্তানের জন্য, নিজের দেশের মাটিতে একটা টেস্ট ম্যাচ হারা। ওয়ান ডে T20 ইজ এ ডিফারেন্ট থিং, এটা একদিনের খেলা, যে কোনো কিছু হতে পারে। বাট টেস্ট ম্যাচে কিন্তু আপনাকে 5 দিন ভালো খেলে একটা টেস্ট ম্যাচ জিততে হয়। ওই জায়গা থেকে তো বাংলাদেশকে তারা নিশ্চয়ই ক্রেডিট দিবে যে তাদের থেকে বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে দেখেই বাংলাদেশ জিতেছে। এখান থেকে আমি বিশ্বাস করি যে পাকিস্তানের ওই অ্যাবিলিটি আছে ঘুরে দাঁড়ানোর। তাদের কিছু ক্যালকুলেটিভ মিস্টেক হয়েছে, আমি যা বুঝেছি এই টেস্ট শুরু থেকেই আমার মনে হচ্ছিল যে তারা একজন স্পেশালিস্ট স্পিনার শট ছিল। তারপরে আমার মনে হয় যে ডিক্লারেশনটা ইট ওয়াজ আ বিট আর্লি, যদিও ওই সময়ের জন্য মনে হচ্ছিল যে পজিটিভ থিঙ্কিং, বাট আমার মনে হয় যে আরেকটু সময় নিয়ে যদি ওই দিনটা খেলে দিয়ে তারপরের দিন ছাড়তো। তারা 12 ওভারটা টার্গেট করেছিল, ওই 12 ওভারে হয়তো বাংলাদেশের 2-1টা উইকেট পড়ে যাওয়া। আর্লি মর্নিংয়েও কিন্তু এই একই প্রেশারই থাকতো। সো ওই জায়গা থেকে একটু ক্যালকুলেটিভ মিস্টেক হয়েছে। বাট সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে তাদের স্পিনারের অভাবটা তারা খুব ভালোভাবে ভোগ করেছে, এবং ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে নেক্সট টেস্ট ম্যাচে নিঃসন্দেহে একজন স্পেশালিস্ট স্পিনার তাদের দলে ঢুকবে। এবং যেহেতু এই পিচে এই মাঠেই খেলা হবে, রাওয়ালপিন্ডিতেই খেলা হবে, সো বাংলাদেশের জন্য স্টিল বাংলাদেশ উইল বি দ্য মানে একটা অ্যাডভান্টেজ নিয়ে শুরু করবে টেস্ট ম্যাচটা। আর পাকিস্তান প্রেশারে থেকেই শুরু করবে, কারণ তাদের এই ম্যাচটার সেকেন্ড ম্যাচটা না জিতলে যদি ড্র হয় তাহলে কিন্তু সিরিজ বাংলাদেশ জিতে যাবে। তারা নিশ্চয়ই এটা চাবে না। আমার মাথায় যেটা আসছে সেটা হলো যে ইজ দেয়ার এনি চান্স যে পাকিস্তান দল বা ম্যানেজমেন্ট ওভার কম্পেনসেট করতে গিয়ে পরের ম্যাচের জন্য একটা স্পিনিং ট্র্যাক দিল, সেক্ষেত্রেও তো বাংলাদেশেরই লাভ হবে। আমি বিশ্বাস করি পাকিস্তানের স্কোয়াডে যে কয়জন স্পিনার আছে তার চেয়ে বাংলাদেশের স্পিনারদের কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড ভালো। সব দিক দিয়ে এখন মেন্টাল গেমটা বাংলাদেশই খেলতে পারে কিনা পাকিস্তানের এগেন্স্ট বাংলাদেশ? হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো এখন মানে ওই সাইকোলজিক্যালি আপার হ্যান্ড নিয়েই সেকেন্ড টেস্ট শুরু করব। ওই দিক থেকে ওদের অনেক রকম মানে স্ল্যাম করবে, মিডিয়া স্ল্যাম করবে, তাদের বোর্ড স্ল্যাম করবে, তাদের ফর্মার ক্রিকেটাররা এখন তাদেরকে স্ল্যাম করবে। সো এই প্রেশারগুলো হ্যান্ডেল করে কিভাবে আবার পাকিস্তান কামব্যাক করবে, এটা কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয় হবে। বাট আমি বিশ্বাস করি পাকিস্তানের ওই অ্যাবিলিটি আছে। আমরা এই ব্যাটিং অর্ডারের আমরা একদিনের মাথায় 10টা উইকেট ফেলে দিয়েছি, ইটস মানে আউটস্ট্যান্ডিং। বাট অ্যাট দ্য সেম টাইম ওদেরও ব্যাড ডে গিয়েছে। এক্স্যাক্টলি, বা একদিনে পাকিস্তানের 10 উইকেট টেস্টে ফেলে দেওয়া ইট ডোন্ট হ্যাপেন এভরিডে। হ্যাঁ, আর তার উপর যে পিচ ছিল সেই পিচ যে সাডেনলি এইভাবে মানে আমাদের ফরে হয়ে কাজ করবে, এটাও কিন্তু আমাদেরই অ্যাডভান্টেজ ছিল। বাট আমরা ওই বোল্ড মুভটা নিতে পেরেছি, আমাদের ওই গার্ডসটা ছিল। এর জন্য কিন্তু আমরা ওদের 4 সিমার, পিচ, কন্ডিশন, এত কিছু একদিন আগে স্কোয়াড দিয়ে দেওয়া, প্লেইং 11 দিয়ে দেওয়া, এরপরও কিন্তু আমরা আমাদের ফোকাস থেকে সরিনি। আমরা আমাদের প্ল্যানেই ছিলাম যে আমাদের 2জন স্পেশাল স্পিনার লাগবেই, একদিনের জন্য হলেও লাগবে। ঠিক ওই একদিনে আমরা 7 উইকেট নিয়েছি। এই টেস্টের আগে একটা কথা খুব প্রচলিত ছিল, বাংলাদেশ যখন ব্যাটিং করে ইট বিকামস আ বোলিং পিচ, যখন বোলিং করে ইট বিকামস আ ব্যাটিং পিচ। এই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল জাস্ট রিভার্স কার্ড খেলে দিচ্ছে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। বাংলাদেশ দলের দিকে যদি একবার তাকাই, আসলেই 11 জনেই পারফর্ম করেছে। আপনি 11 জনের নামেই ভালো ভালো 1 লাইন 2 লাইন করে বলতে পারবেন। বাট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, হি ইজ আওয়ার অল ফরম্যাট ক্যাপ্টেন, এবং আমি যদি ভুল না হই তার আন্ডারে বাংলাদেশ 5টা টেস্ট খেলেছে, 2টা জয়, একটা নিউজিল্যান্ডের এগেনস্টে, একটা পাকিস্তানের এগেনস্টে। এবং শান্তকে দেখে অনেক কনফিডেন্টও মনে হয়, দলকে ভালো মতো লিডও করার মনে হয়, তার গ্রহণযোগ্যতাটাও বেশ ভালো মনে হয়। আপনি এই ক্যাপ্টেন শান্তকে কিভাবে দেখছেন? ম্যাচ জয়ের পেছনে, দলের বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের পেছনে ক্যাপ্টেন শান্তর ভূমিকা কতটা? ক্যাপ্টেন ইজ অল অ্যাবাউট দ্য টিম। প্রথমত হচ্ছে আপনার টিম যেমন হবে, ক্যাপ্টেনের রিফ্লেকশনটা ওরকম হবে। আমাদের দল এখন ভালো করছে দেখে দ্য জব ইজ ইজিয়ার ফর শান্ত। সো এই জায়গা থেকে শুরুর দিকে যখন এই জয়ের স্বাদগুলা পায় একজন ক্যাপ্টেন, তার ভিতরে ওই কনফিডেন্সটা গ্রো করে যে মাঠের মাঝখানে কিছু বড় ডিসিশন নিতে হলে সে 2বার আর ভাববে না। এই কনফিডেন্সটা তাকে ভবিষ্যতে হেল্প করবে যে বড় বড় ডিসিশন বা ক্রাঞ্চ মোমেন্টে ক্রাঞ্চ ডিসিশন নিতে সে তার নিজের সেই জ্ঞান বুদ্ধিকে ইউজ করবে, রাদার দেন অন্যদের কাছ থেকে হেল্প নেওয়ার। একজন ক্যাপ্টেনের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এটাই যে তার উপস্থিত বুদ্ধি, ওই সময়ের ডিসিশন মেকিং অ্যাবিলিটি এবং ওই রিস্কটা নেওয়ার মতো কারেজ। এই জিনিসগুলো যখন একজন ক্যাপ্টেনের গ্রো করে, দেন হি ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন।
আমরা হ্যান্সি ক্রনিয়ার কথা বলি, আমরা MS ধোনির কথা বলতে পারি, এই ধরনের স্টিভেন ফ্লেমিং, ওয়ান অফ মাই ফেভারিট ক্যাপ্টেন, গ্র্যাম স্মিথ, তারা কিন্তু এমন না যে মানে শুধু মানে নিজের একা ফোকাস রেখে সব কিছু করতেন, তারা দলকে বেশি ফোকাস করতেন। কিন্তু আমাদের ক্ষেত্রেও শান্তর আমার মনে হয় যে হি ইজ দ্যাট টাইপ অফ আ গাই, যে আরেকজন ভালো করলে হি গেটস হ্যাপি, অন্য 2-3 জন 4জনকে নিয়ে এসে থাকতে পছন্দ করে, নিজের দিকে ফোকাসটা কম রাখে, অন্যদিকে টিমের দিকে ফোকাসটা বেশি রাখে। এটা একটা ক্যাপ্টেনের খুব বড় গুণাবলী। যখন ক্যাপ্টেন শান্তকে যখন খুব আর্লি স্টেজেই নেওয়া হয়েছে বাংলাদেশ টিমে, তখন থেকেই আমি টিম ম্যানেজমেন্টের ভেতর থেকে, প্লেয়ারদের মধ্যে থেকে শুনতাম যে তাকে ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে গ্রুম করা হচ্ছে, কারণ তার মধ্যে কিছু একটা দেখা গিয়েছে এজ লেভেল থেকেই। এটা তো মানে তারা যদি দেখতে পারে, ইট মিনস দেয়ার ইজ সামথিং, তাই না, তার মধ্যে কিছু একটা আছে। তো একটা ক্যাপ্টেনের আবার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পারফর্ম নিজে যখন করবে তখন রেসপেক্টটা অন্যদের থেকে পাবে। শান্তর ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে যে অ্যাজ আ ক্যাপ্টেন তাকে লিড ফ্রম দ্য ফ্রন্ট করতে হবে, তাহলেই কিন্তু দল থেকে সেই সম্মানটা পাবে। যখন দল থেকে সম্মান পাবে, আপনি যে একটা অর্ডার করবেন বা একটা ইনস্ট্রাকশন দিবেন, দল আপনার ওটা মাথা পেতে নিবে এবং খুশি মনে আপনার কথা শুনে কাজ করবে। এই জিনিসটা আমার মনে হয় শান্তর সামনের দিনে নিজের পারফরমেন্সটাও যদি একটু ঠিক রাখেন, আমার মনে হয় হি ইজ গোয়িং টু বি আ ভেরি গুড লিডার। আপনি লাস্ট লাইনটা যেটা বললেন, হি ইজ গোয়িং টু বি আ ভেরি গুড লিডার, এখনও যে অনেক ভালো লিডার হয়ে গেছেন তেমনটা নয়, বাট হি উইল বি। এক্ষেত্রে তার দলে তিনি 3জন সাবেক ক্যাপ্টেন পান, সাকিব আল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম। এইটা তার জন্য কত জরুরি, এবং আপনি এই সিনিয়রদের বাংলাদেশ টেস্ট টিমে অ্যাটলিস্ট আরও কয়েকটা বছর। হ্যাঁ, মানে আমি মুশফিকের কথা তো দিন বললাম, অ্যাটলিস্ট 2 বছর তো আরও আরামসে ক্রিকেট আছে তার, মানে ইনফ্যাক্ট 3 বছরও খেলতে পারেন তার যদি ফিটনেস পারমিট করে। সাকিব আল হাসানেরও সেম, বাট সাকিব আল হাসানের পারিপার্শ্বিকতাটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে এখন। এছাড়া তো আর কোনো সিনিয়র প্লেয়ার নাই। মুমিনুল হক তো আমাদের একজন প্রপার ব্যাটার, মানে তার সেই স্টিল ইয়াং আমি বলবো, মানে যদিও বয়স হয়েছে, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, বাট স্টিল আরও 5-6-7 বছর তো আরামসে খেলতে পারবে। তো এই জায়গা থেকে হ্যাঁ, তাদের যে এক্সপিরিয়েন্সটা শান্ত মাঝে যখন থাকে তখন এটা তার হেল্প হয়। বাট আমার যা মনে হয়, শান্ত যে টাইপের ক্যারেক্টার, ডিসিশনটা আলটিমেটলি সে নিজেই নেয়, তাদের থেকে হয়তো সাজেশন নেয়, বাট ক্যারিড অ্যাওয়ে হয়ে যায় না যে সাকিব ভাই যেহেতু বলছে তাহলে এইটাই করি, এমন না। ও নিজেরও একটা মানে জ্ঞান বুদ্ধি সে ইউজ করে। এবং আমি যতদূর জানি, শুনি, দেখেছি, শান্তর ক্রিকেটিং ব্রেন কিন্তু আউটস্ট্যান্ডিং। বাংলাদেশ দল এই ম্যাচটা জিতলো। সেকেন্ড টেস্টে বাংলাদেশ দল আবার নামবে সেম মাঠে, সেম আবহাওয়া বা ওয়েদার কন্ডিশন হয়তো বা অলমোস্ট একই থাকবে, কিন্তু একাদশে নিয়ে কিন্তু ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ সেকেন্ড টেস্টে আপনি যদি দেখেন, তাসকিন আহমেদ ইজ অ্যাভেলেবেল, আপনি তাইজুলকে খেলাবেন কিনা এই কথা চিন্তা করবেন। মাহমুদুল হাসান জয়, হি ইজ অ্যাভেলেবেল অ্যাজ ওয়েল, সেক্ষেত্রে আপনি জয়কে ওপেনিংয়ে ফেরাবেন কিনা। সো সেকেন্ড ম্যাচে ওভারঅল এই উইনিং কম্বিনেশন ভাঙার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? খুবই হাইলি আনলাইকলি এই উইনিং কম্বিনেশনটা ভাঙা, কারণ আপনার সবচেয়ে একমাত্র যদি সুযোগ থাকে সেটা আমি বলবো তাসকিন আহমেদের। যদি নাহিদ রানাকে রিপ্লেস করতে চায় টিম ম্যানেজমেন্ট, বাট নাহিদ রানাকে এই 1 ম্যাচ খেলিয়ে যদি ড্রপ দেওয়া হয় তার জন্য ইনজাস্টিস হবে, বিকজ হি ট্রাইড হিজ বেস্ট। সে একটা ভ্যারাইটি অ্যাড করেছিল কিন্তু বোলিং লাইন আপে। এছাড়া মাহমুদুল হাসান জয়ের এখন ডিফিকাল্ট আসলে প্লেইং 11-এ ঢোকা, কারণ সাদমান ইসলাম যেভাবে তার জায়গাটায় সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দিয়েছে, এখান থেকে এটাই হচ্ছে কি ক্রিকেটের বিউটিটা, আপনার যে সুযোগ পাবে একটা সে কাজে লাগাই দিবে, আবার সে তার মাহমুদুল হাসান জয় তার অপেক্ষা করবে যে তার সুযোগ কখন আসে। এইটা হলে হবে কি বেঞ্চ স্ট্রেংথটা আরও স্ট্রং হবে, আমাদের টিমের ভিতরে একটা কালচার ভালো ডেভেলপ করবে, একটা মানে পুশ করবে, একজন আরেকজনকে পিছন থেকে পুশ করার একটা কালচার থাকবে। তখন দেখবেন যে যারা মাঠে আছে তারা তাদের বেস্টটাই দেওয়ার ট্রাই করবে। তারপরেও থাকে যে 1-2টা প্লেয়ার চেঞ্জ করে, এটা ডিপেন্ডিং অন কন্ডিশন অ্যান্ড পিচ, বাট সেকেন্ড টেস্ট ম্যাচে আমি খুব হাইলি আনলাইকলি এই টিম থেকে কোনো চেঞ্জ হতে পারে। আমরা এখানে বসে কারুন নায়ারের গল্প করছিলাম, 300 মারার পর আর সুযোগ পাননি। আমরা চাই বাংলাদেশ দলেও এরকমই ধীরে ধীরে কম্পিটিশনটা এত হার্ড হোক। ওভারঅল ম্যাচটা জেতার পরে ক্যাপ্টেন শান্ত তিনি বাংলায় ঘোষণা দিলেন যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের উৎসর্গ করছেন। পুরো দল একসাথে উদযাপন করলো, কিন্তু খুব বেশি আতিশয্য ছিল না উদযাপনের। দে নো অ্যানাদার টেস্ট ম্যাচ টু কাম। নতুন যে একটা পথযাত্রা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন হলো, এর চেয়ে ভালো শুরু তো আর নিশ্চয়ই হতে পারতো না। এই শুরুটা যখন হয়ে গেল, আপনি এখন কি চান আসলে সামনে থেকে? বা সেকেন্ড টেস্ট আছে সামনে, আরও 6টা টেস্ট আছে বাংলাদেশের এই বছরের ওয়ার্ল্ড টেস্ট সাইকেলে। এই প্রথমবারের মতো বাংলাদেশ 2টা টেস্ট জিতলো। ওভারঅল অনেক ভালো খবর, অনেক মঙ্গল দিক, বাট গোয়িং ফরওয়ার্ড আপনার এক্সপেকটেশনস কি?
দেখেন, মানুষের লাইফে এমন কোনো একটা ঘটনা ঘটে যেটা তাকে কিন্তু পরিবর্তন করে দেয়। আমাদের পার্সোনাল লাইফেও কোনো না কোনো একটা ঘটনা আমাদেরকে ট্রিগার করে। রাইট। বাংলাদেশে যেটা হয়েছে লাস্ট গত মাস থেকে যদি বলি, এটা কিন্তু আমাদের সবার ভিতরে গেঁথেছে, আমাদের সবার ভিতরে একটু কষ্ট লেগেছে, হার্ট হয়েছে। রাইট। এরপরে আমরা যেভাবে সবাই মিলে দাঁড়িয়েছি, এখনও দেশ গড়ার জন্য বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমি এরকম বাংলাদেশের আগে দেখিনি, বিশ্বাস করেন। মানে আই ফিল সো প্রাউড টু বি আ বাংলাদেশি, যে আমাদের লিমিটেশন অনেক আছে কিন্তু আমরা যে ঝাঁপিয়ে পড়তে পারি, এটা কিন্তু দেখায় যে আমাদের অ্যাবিলিটি আছে, আমরা চাইলেই পারি। মাঝে মধ্যে আমরা বিভক্ত হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটেও সেম, এই উইনটাকে ফ্লুক যাতে মানুষ কেউ না বলতে পারে সামনে, এটার জন্য এখান থেকে এই মেন্টালিটি নিয়ে সামনে আগানো উচিত। জিত হার থাকবে, কিন্তু আপনি যদি পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকেন, আপনি যদি মানে রাইট ট্র্যাকে থাকেন, আপনার সঠিক জায়গায় পৌঁছাবেনই। যদি আপনি এখান থেকে এদিক ওদিক সরে যান, তাহলে কিন্তু আবার ওই পিছনে চলে যাবেন। আপনি এই ট্র্যাকে আগান, আমার মনে হয় যে প্লেয়ারদের ভিতরেও দাগ কেটেছে। প্লেয়াররা এখন চাচ্ছে কিছু একটা করতে দেশের জন্য। আমরা এর আগেও বলেছি, 24 বছর 25 বছরের ছেলেরা দেশ চালাচ্ছে, এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের ওরাও তো সেম, দে আর অলসো আর হিরো, ক্রিকেটাররা। সো তারাও দেশকে কিছু দিতে চাচ্ছে এখন। কেউ খারাপ খেলতে চায় না, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় আমরা ভালো খেলতে পারি না, বা আমাদের কালচার আমাদেরকে ওই জিনিসটা পারমিট করে না। এই জায়গা থেকে যেদিন আমরা বের হয়ে আসবো, আমার মনে হয় আমরা বের হয়ে গিয়েছি, এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা যদি সামনে তাকাই, উইল গো লং লং ওয়ে। আমি নিশ্চিত ক্রিকেটাররা নিজেরাই নিজেদের সাথে কথা বলেছেন অথবা আড্ডায় এই ধরনের গল্প করেছেন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাস্তায় মারা গেছে, আমরা দলকে কেন জেতাতে পারবো না, দেশকে কেন জেতাতে পারবো না। এবং আমার কাছে অ্যাটলিস্ট বডি ল্যাঙ্গুয়েজে একটা ভিজিবল ডিফারেন্স। হ্যাঁ, মানে ক্রিকেটটা কিন্তু মানে আমরা যা দেখেছি এই লাস্ট কয়েক মাসে বা এইতে কত মানুষ, এটা খুবই ছোট একটা জিনিস, কিন্তু মানুষের লাইফের কাছে ক্রিকেটটাকে একদম কিছুই না, জাস্ট একটা গেম, কিছুই না। বাট এইটা আমাদেরকে যে কত খুশি দিতে পারে, সেটা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে আগামী কয়েকদিন এত বন্যা, এত কষ্ট, এত হাহাকার, আমাদের এর মধ্যেও একটু যদি হাসি ফুটায়, এই ক্রিকেটাররা, এই স্পোর্টসম্যানরাই ফোটায়। কিন্তু আমি শুধু ক্রিকেটার বলছি না, বাংলাদেশের ফুটবল টিম, অন্য যারা স্পোর্ট, তাদের ওই আল্লাহ তাআলা ওই আমাদেরকে ওই একটা উৎস হিসাবে পাঠিয়েছেন, যে তারা আমাদেরকে ওই হেল্পটা করতে পারেন মানসিকভাবে, আমাদেরকে একটু চাঙ্গা করার জন্য। সো ওইটা যদি তারা রিয়েলাইজ করে, ক্রিকেটাররা, প্লেয়াররা, তাহলে আমার মনে হয় যে তারা ভবিষ্যতে আরও এরকম আমাদেরকে খুশির উপলক্ষ এনে দিবে। 2 ম্যাচের টেস্ট সিরিজ, বাংলাদেশ 1-0 এগিয়ে আছে। সিরিজ শেষে আপনি কি ফল দেখছেন সেকেন্ড টেস্টে? যদি অনেক আগে ভাগেই আমি জিজ্ঞাসা করছি, বাট যদি প্রেডিকশন করতে বলি সেকেন্ড টেস্টের রেজাল্ট। আমি চাই বাংলাদেশ সিরিজটা জিতুক। এখন এটা এই সেকেন্ড টেস্ট জিতেও হতে পারে, সেকেন্ড টেস্ট ড্র করেও হতে পারে, বাট আমি চাবো না যে বাংলাদেশ এই সিচুয়েশন থেকে সিরিজটা ড্র করুক। আমি চাই বাংলাদেশ সিরিজটা জিতে দেশে ফিরুক। এটার জন্য আমার মনে হয় যে পজিটিভ ফ্রেমে থাকলে আমরা হয় জিতবো, না হলে ড্র হবে। বাট আমরা হারার মতো এমন কোনো টিম না আমরা যে সাডেনলি আমরা একটা বাজে টিম হয়ে যাব 4 দিনের মাথায়। খারাপ হয়তো পাকিস্তানের লাগতে পারে, তারা আরও খারাপ করতে পারে, কিন্তু বাংলাদেশ এখান থেকে অনেক বেশি খারাপ করার চান্সেস কম, কারণ কনফিডেন্সটা অনেক বেশি পাবে এই ম্যাচ জয়ের পর। দর্শক, যেটা অমি ভাই বললেন আমিও আসলে একমত। এবং আরেকটা জিনিস যেটা অ্যাড করতে চাই, বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সবার সাথেই জিতেছে, কারোর সাথেই কিন্তু সিরিজটা জেতা হয়নি। রাসেল ডমিঙ্গো এই কথাটা অনেকবার বলতেন যে সিরিজ কিন্তু জেতা হয়নি, একটা ম্যাচ জেতা গেছে। সো বাংলাদেশ টিম নিডস টু মেক শিওর যে তারা অ্যাটলিস্ট পাকিস্তান থেকে সিরিজটা যেন জিতে আসে, সেটা ড্র করে হোক সেকেন্ড টেস্ট, অথবা সেকেন্ড টেস্ট জিতেই হোক। এবং যদি সিরিজটা বাংলাদেশ জিততে পারে, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল আছে সেখানেও কিন্তু বাংলাদেশ বড় একটা লাফ দিতে পারে। আমরা এই 2 চেয়ারে বসেই এর আগে বেশ কিছু প্রেডিকশন করেছি, সঠিক হয়েছে। মুশফিকুর রহিম ভালো খেলেছে, লিটন দাস ভালো খেলেছে, বাংলাদেশ জিতে গেছে। আজকে এখানে বসে ফার্স্ট টেস্ট জেতার দিন ম্যানিফেস্ট করতে চাই বাংলাদেশ সিরিজটাও জিতবে। এবং আমি নিশ্চিত আপনারা যারা দেখছেন আপনাদেরও একই প্রত্যাশা, একই কামনা যে বাংলাদেশ পাকিস্তান থেকে টেস্ট সিরিজ জিতে আসবে। বাংলাদেশ পাকিস্তানে সেকেন্ড টেস্টে কেমন করছে সেই আলোচনা আপনাদের সাথে আমরা করব। সেকেন্ড টেস্ট শুরু হওয়ার আগের দিন থেকে, অর্থাৎ প্রি ম্যাচ ডে থেকে আবার আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন। আজকের দিনটা বাংলাদেশের জয় উদযাপন করুন, পরের টেস্ট যখন আবার খেলতে নামবেন তখন বাংলাদেশ দলকে সাপোর্ট করুন। এটাই থাকবে আমার আবদার আপনাদের কাছে।